কথা বলে, তৃণমূলের কথা বলে। তাই আমাদের সঙ্গে সবসময় সংযুক্ত থাকতে আমাদের YouTube চ্যানেলটি, Facebook পেজটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমি যেহেতু শুরুতেই বললাম বঙ্গকথা বাংলাদেশের কথা বলে, আপনারা সকলে অবগত আছেন কিনা আমি জানি না। বাংলাদেশে এই মুহূর্তে অর্থনৈতিক বিপর্যয় ঘটে গেছে এবং সেটা একটি লম্বা সময়ের মধ্যে আসলে এটা সবচেয়ে দৃষ্টিগোচর হয়েছে সমগ্র বিশ্বের কাছে এবং খুবই আ আ একটি ভয়ানক ধস নেমেছে বাংলাদেশে অর্থনীতি সেক্টরের। এই নিয়ে আমাদের সঙ্গে কথা বলবার জন্য উপস্থিত রয়েছেন জয়ন্ত রায় চৌধুরী। তিনি অর্থনীতির উপরেই বিশেষজ্ঞ একজন ব্যক্তি। তার কাছ থেকে আমরা আসলে শুনবো কি অবস্থার মধ্যে রয়েছে বাংলাদেশ এবং সামনে আমরা কি ফেস করতে যাচ্ছি। দাদা নমস্কার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। আমি একেবারে শুরুতেই প্রশ্নমালাতেই চলে যাই। ব্যাংকিং সেক্টরের সংকট সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাইবো দাদা। ব্যাংক খাতে ডিফল্ট ঋণের পরিমাণ প্রায় ৯ লক্ষ কোটি টাকা হতে যাচ্ছে। এটা কি পুরো অর্থনীতিকে দেউলিয়ার পথে ঠেলে দিচ্ছে কিনা দাদা? নমস্কার দীপান্বিতা এবং প্রিয় শ্রোতাগণ। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার এটা একটা সিম্পটম বলতে পারেন, এটা একটা ডিজিজ বাই ইটসেলফ নয়। লোন ডিফল্ট ৬ লাখ, আর হিডেন ডিফল্ট মানে রোলড ওভার বা ইন ডিসপিউট ডিফল্ট আরও ৪ লাখ, প্রায় ১০ লাখের কাছাকাছি ঋণের ডিফল্ট হয়েছে। এটার কারণ হচ্ছে যে গত বছর যখন স্টুডেন্ট রিভোল্টটা হলো, তখন এক গাদা ফ্যাক্টরি, শয়ে শয়ে ফ্যাক্টরি ইনফ্যাক্ট জ্বালানো হয়েছে। আহ, প্রায় লাক্ষাধিক লোকেদের চাকরি গেছে এবং তার সাথে সাথে পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটির জন্য অর্ডার্স আসা কমে গেল এবং যারা এখান থেকে অর্ডার নিত তারা কম্বোডিয়া, ভিয়েতনামের, ভারতবর্ষের দিকে এগিয়ে চলে গেল। ট্রাম্প ট্যারিফেরও একটা বিরাট বড় একটা প্রকোপ পড়েছে বাংলাদেশের উপরে, প্লাস যে কন্টিনিউড পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি, মবোক্রাসি চলছে, যেখানে লুটপাট হচ্ছে, ব্যবসাদারদের থেকে টাকা চাওয়া হচ্ছে তাদেরকে স্রেফ বেঁচে থাকাবার জন্যে বা ব্যবসা করতে দেওয়ার জন্যে যে টাকা নেওয়া হচ্ছে, এই অ্যাটমসফিয়ারে বিজনেস ক্যানট থ্রাইভ অ্যান্ড দ্যাট ইজ হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। লোন ডিফল্ট সেই জন্য এত হিউজ হয়ে গেছে। এটা এখন এই মুহূর্তে এশিয়াতে হাইয়েস্ট রেট অফ ডিফল্ট, মানে এতটা কোনোদিন হয়নি। 20% অফ দ্য টোটাল লোনস বাংলাদেশে যা সম্পূর্ণ লোন ব্যাংকিং সেক্টর দিয়েছে সেটা এখন ডিফল্টে গেছে। আপনি যদি কম্পেয়ার করেন, ভারতবর্ষ তার নিকটতম প্রতিবেশী, তার এনপিএ রেট, নন পারফর্মিং অ্যাসেট রেট হচ্ছে 2.5%। হুম। 2.5% আর 20%, মানে আপনি 5 টাকা ধার দিয়েছেন, তার মধ্যে 1 টাকা আপনার চলে গেছে, সেটা আর হয়তো ফেরত আসার চান্সেস খুবই ক্ষীণ। এরম অবস্থায় ব্যাংকে প্রফিট করাও অবস্থা খারাপ এবং অনেকগুলো ব্যাংক হয়তো ধসে পড়তে পারে। 5খানা ব্যাংকে বাংলাদেশ সরকার এক করার চেষ্টা করছে, তাদের মধ্যে 3খানা ইসলামিক ব্যাংক আছে। এদের সবার ডিফল্ট রেট খুবই হাই, 45% থেকে 95% অব্দি ডিফল্ট রেট আছে। তো এই ব্যাংকগুলো আর সবকটা বড় বড় ব্যাংক, কোনো ছোট ব্যাংক নয়। এটা একটা বিরাট বড় ডেঞ্জারের ব্যাপার। এটার চিহ্ন আপনি দেখতে পাচ্ছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের যে পারফরমেন্স, তাতে প্রায় হুম। 6খানা ফ্যাক্টরি, 6খানা কোম্পানি, 395খানা লিস্টেড কোম্পানির মধ্যে তারা তাদের শেয়ারের ভ্যালু, যা তাদের ফেস ভ্যালু, মানে 10 টাকার যদি ফেস ভ্যালু হয়, তার নিচে ট্রেড করছে। মানে সেই কোম্পানিগুলোকে লোকেরা মনে করছে এগুলো ওয়ার্থলেস শেয়ার। তো এই অবস্থায় অবভিয়াসলি তার মানে ব্যবসার প্রচণ্ড প্রচণ্ড অসুবিধায় পড়েছে। বাংলাদেশের যদি আমরা ডেট টু জিডিপি দেখি, খুব হাই না হলে পরেও সেন্ট্রাল গভর্নমেন্টের ডেট হচ্ছে 40% অফ ইটস জিডিপি। হুম। ইনফ্লেশন রেট 10%। আনএমপ্লয়মেন্ট রেট যদিও কথিত যে সেটা 5.5%-এর মতন, অ্যাকচুয়াল আনএমপ্লয়মেন্ট রেট আগেন ইন ডাবল ডিজিটস। টোটাল যদি বাংলাদেশের ডেট দেখেন, তাহলে সেটা 23.42 লাখ কোটি টাকা। তার ওহ মাই মধ্যে গড! 13.62 লাখ কোটি টাকা হচ্ছে ডোমেস্টিক এবং 10.15 লাখ কোটি টাকা হচ্ছে ইন্টারন্যাশনাল। ডোমেস্টিক লোনেরই অসুবিধা বেশি, ইন্টারন্যাশনালগুলো মোটামুটি বিভিন্ন হ্যান্ডআউটস, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংকের থেকে সাহায্য পেয়ে বাংলাদেশ উইল বি এবল টু টাইড ওভার। কিন্তু আর একটা প্রবলেম আছে, চায়নার কাছে যে ঋণটা আছে বাংলাদেশে, সেটা উইচ ইজ আন্ডারস্টেটেড, একটা হিউজ অ্যামাউন্ট ঋণ আছে, $6 বিলিয়ন ঊর্ধ্বে, এবং সেটা সবাই কেউ ক্লিয়ার নয় যে এটা কত, কারণ তার মধ্যে প্রজেক্ট ফাইন্যান্সিং বিভিন্ন রকম জিনিস ঢুকে রয়েছে। তো হুম। চায়নার লোনটা একটা
বিরাট বড় ব্যাপার। সেইটা কোনদিন চায়না চেয়ে বসবে এবং চায়নার যেটা অভ্যাস, চায়নার অভ্যাস হচ্ছে যে শুধু যে টাকা চায় তা নয়, যখন সেই দেশটা টাকা দিতে পারে না, তখন চায়না চেষ্টা করে সেই দেশের কোনো একটা ফিজিক্যাল অ্যাসেট নিয়ে নেওয়া, যেমনি একটা পোর্ট নিয়ে নেয়। শ্রীলঙ্কাতে হানুয়ান বনটা পোর্ট নিয়ে নিয়েছে, আপনারা জানেন। প্যাসিফিক আইল্যান্ডসে এখন বিভিন্ন রকমের ধার দেওয়ার পরে তাদের থেকে সিমিলারলি কোটা আইল্যান্ডও নিয়ে নিচ্ছে। তো এই ভয়গুলো আছে, এইগুলো আপনাদের একটা চিন্তার কথা। ট্যাক্স হুম, টু হুম, জিডিপি হুম। রেশিও বাংলাদেশের খুবই কম, 7% মতন ট্যাক্স টু জিডিপি রেশিও, মানে বাংলাদেশে ট্যাক্স ওঠাতে পারে না। বিভিন্ন যারা বড়লোক ব্যক্তি আছে যারা ট্যাক্স দিতে পারে তারা ট্যাক্স দেন না, ট্যাক্স ফাঁকি মারেন, এবং বাংলাদেশ সরকার সেই ট্যাক্সের ফাঁকিটাকে খুব একটা সফলভাবে থামাতে পারেনি, এবং এই যে অনিশ্চয়তা, এই যে অবস্থায়, তাতে আরও তারা এই জিনিসটা করতে পারছে না, কারণ এমনিতেই এই ব্যবসাদারগুলো এক রকমের ট্যাক্স দিচ্ছে। হুম। মবরা, পার্টিরা যেরকমভাবে তাদের থেকে টাকা লুট করছে, তারপরে তারা গভর্নমেন্টের খাতায় ট্যাক্স দিতে অরাজি। তো এই অবস্থায় মাস লে অফ, আপনি জানেন অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, মাস লে অফ হয়েছে, হিউজ অ্যামাউন্ট অফ লেবার প্রবলেমস হয়েছে, পলিটিক্যাল ইনস্টাবিলিটি কন্টিনিউ করছে। বাংলাদেশের অবস্থা খুবই প্রেকারিয়াস, এটাকে সামলানো অত সহজ নয়। আর তারই মধ্যে আবার যদি কোনো রিজনাল ওয়ারের মধ্যে বাংলাদেশ আটকা পড়ে যায়, যেমনি বার্মার সঙ্গে যদি কোনো রকমের মোকাবেলা হয়ে ওঠে, দেখাই যাচ্ছে যে বার্মিজ আর্মি রাখাইন স্টেট এবং অন্য যে স্টেটগুলো আছে সেখানে তারা আক্রমণ করছেন, এবং সেই যে রেবেল আর্মিসগুলো যেগুলো আগে সাফল্য অনেকটা অর্জন করেছিল, তাদের অবস্থা এখন অসুবিধা। তাদের মধ্যে তাদের রেবেল আর্মি বাংলাদেশে আনাগোনা করে, সে খবরও আমরা সবাই জানি। তো এই অবস্থায় যদি রিজনাল ওয়ারের মধ্যে ঢুকে পড়ে, বা জঙ্গিবাদ যেটা বাড়ছে, কারণ হাজার হাজার লোককে প্রিজন থেকে ছেড়ে দেওয়া হয়েছিল ওই রিভোল্টের সময়, তারা এখনো ঘুরে বেড়াচ্ছে এবং তারা নিজেদেরকে অর্গানাইজ করতে পেরেছে। জঙ্গিবাদের উৎপাত যদি বাড়ে, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আরো দুর্বল হবার সম্ভাবনা আছে। ভয়ংকর পরিস্থিতি। আহ জানি না এর থেকে উত্তরণের আসলে কি অবস্থা। কারণ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে জনতা ব্যাংকের ৭৫% ঋণই আসলে খেলাপি। এই অবস্থায় জনগণের আমানত কতটা আসলে নিরাপদ থাকবে, এটা আমরা জানি না। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের অর্থনীতি সংকট